আজকের সেমিনার তোমার আলোচনা দিয়েই শুরু হোক। থ্যাংক ইউ ম্যাডাম ডক্টর জয়িতা প্রামাণিক, হেড অ্যান্ড ডিপার্টমেন্ট অফ কলেজ। এবং আমি ভীষণভাবে আপ্লুত এবং ভীষণভাবে আনন্দিত আজকে এরকম একটা বিশেষ ভারতবর্ষের এরকম একটা বিশেষতম একটা দিনে আমার আর আমার একটা অত্যন্ত প্রিয় একজন ব্যক্তির সম্বন্ধে কিছু বলতে পারার জন্য আমি ভীষণ আজকে আনন্দিত এবং জয়িতার কাছে ভীষণ কৃতজ্ঞ। জয়িতা কিছুদিন আমাকে আগে একটা এই বিষয় নিয়ে প্রস্তাব দিয়েছে এবং আমি চট করে আনন্দের সাথে সেটাকে গ্রহণ করেছি এবং জয়িতার কলেজ কর্তৃপক্ষকে, তার গোটা ডিপার্টমেন্টের টিমকে, ছাত্রছাত্রীদেরকে আমি ভীষণ রকম ভাবে অভিনন্দন জানাই। আর আজকের দিন সম্বন্ধে আমরা কি বলবো, এটা আমরা সবাই খুব ভালো করেই জানি। ভারতবর্ষের বিখ্যাততম একটা দিনের মধ্যে এটি একটি। আজকে ৭২তম প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষে পালিত হচ্ছে সারা দিন ব্যাপী। এবং আমি আজকে সারাদিন কল্যাণীতে সকাল থেকে বেশ কিছু জায়গায় ফ্ল্যাগ হোস্টিং এ একটু অংশগ্রহণ করতে পেরেছিলাম, দু একটা বার, অল্প অল্প সময়ের জন্য। যদিও অনেক দিন পর, স্কুল লাইফের পর থেকে অনেক দিন পর আজকে এরকম একটা দিনে একটু পার্টিসিপেট করলাম, আমারও খুব ভালো লাগছে। যাই হোক, অ্যাপার্ট ফ্রম দিস, আজকে যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আমাদের ভারতীয় বা বিদেশি ক্যালেন্ডারেও প্রথম মাস শুরু হয় জানুয়ারি, এবং আমাদের এই জানুয়ারি মাসে এমন দুজন ব্যক্তিত্বের জন্মদিন পালিত হয় যেটা পৃথিবীর ইতিহাসে বললেও বিরল বলা হবে, ভারতবর্ষে তো অবশ্যই। এক হচ্ছে স্বামী বিবেকানন্দ, 12ই জানুয়ারি, সেটি এখন বর্তমানে বিশ্ব ইউথ বা ভারতীয় ন্যাশনাল ইউথ ডে হিসাবে সেলিব্রেট হচ্ছে। আরেকটি হচ্ছে 23শে জানুয়ারি, আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিন পালিত হচ্ছে। এই যে দুজন ব্যক্তি আমার জীবনের সব থেকে সেরা দুজন ব্যক্তি হচ্ছেন এনারা, এবং তাদের দুজনেরই জন্ম মাস হচ্ছে জানুয়ারি। আমিও খুব মাঝে মাঝে এখন আমার খারাপ লাগছে, যদি আমি এই মাসে জন্মাতে পারতাম, অ্যাটলিস্ট একটু মনে হয় যেন ভালো লাগতো যে এদের সাথে বা এদের মাসে জন্মগ্রহণ করতে পেরে নিজেকেও ভালো লাগতো। যাই হোক, স্বামী বিবেকানন্দর আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব, সেটি হলো ভিউজ অফ স্বামী বিবেকানন্দ অন ওমেন এডুকেশন। তিনি আমাদের ভারতীয় শিক্ষা প্রত্যেকটা অংশে ছোট্ট ছোট্ট করে অনেক বিষয় সম্বন্ধে আলোকপাত করে গেছেন। তার মধ্যে একটি অবহেলিত, তার চোখে অবহেলিত এবং খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে ওমেন এডুকেশন। আজকের বক্তব্যের আমি দুটো অবজেক্টিভ রাখার চেষ্টা করেছি। একটি স্বামী বিবেকানন্দের তার আর্লি লাইফ সম্বন্ধে একটুখানি আলোকপাত করা, আর সেকেন্ড হচ্ছে যেটি বৃহত্তরভাবে আলোচনা করার চেষ্টা করব, সেটি বিবেকানন্দের থট অ্যাবাউট ওমেন এডুকেশন। স্বামী বিবেকানন্দের আর্লি লাইফ স্কেচটা আমরা যদি একটু দেখি, এখানে পাওয়া যাবে, আমরা সবাই খুব ভালো করেই জানি, he was in his childhood he was named as নরেন্দ্রনাথ দত্ত, এবং তিনি 1863 খ্রিস্টাব্দের কলকাতার স্বনামধন্য একটি লয়ার পিতার সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে। তিনি তার মায়ের সান্নিধ্যে এসে ভারতীয় হিন্দু স্ক্রিপচার তিনি খুব ডিপলি এবং খুব মেডিটেশনের সাথে বা মেডিটেট ওয়েতে তিনি সেটিতে নিজেকে দক্ষভাবে তৈরি করেছিলেন। অ্যাট কলেজ লেভেল
He was adapted in boxing, riding, swimming, wrestling. কি নয়, আমরা হয়তো এখনকার দৌড়ঝাঁপের জীবনে এত শত হয়তো করতেও পারি না। আমি আমি নিজে কোনোদিন বক্সিং করিনি, রাইডিংটা আমরা করতে পারছি এখন, সুইমিং তো শিখতে পারিনি, রেসলিংও করিনি, কিন্তু তিনি তার সেই সময়ে এতগুলো বিষয় চর্চা করতেন। ভীষণ মেধাবী ছাত্র ছিলেন ফিলসফির এবং অত্যন্ত পোয়েট্রিটা ভালোবাসতেন। তিনি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন ফিলসফি অনার্সে, এবং পরবর্তীতে তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃতও ভীষণ পাণ্ডিত্যের সাথে তার নিজেকে প্রমাণ করেছিলেন। He was a voracious reader and had a sharp memory. Know about that. He could often display a Vedan vulnerable familiarity with the Encyclopedia Britannica. His principal once said that Narendranath is a rarely genius. I have traveled far and wide, but I have never yet come across a lad of his talents and possibilities, even in German university among philosophical students. তার কলেজের প্রিন্সিপাল ডব্লিউ হেসল তিনি এতটাই আপ্লুত এবং আবেগপ্রবণ হয়েছিলেন বিবেকানন্দ জিনিয়াসের উপর, জিনিয়াসের উপর মোহিত হয়ে তিনি বলতে বাধ্য হয়েছিলেন যে জার্মান ইউনিভার্সিটিতে এরকম ফিলোসফিক্যাল থট প্রবণ ছাত্র তিনি পাননি। এবং তার পরবর্তী জীবনের যেই অধ্যায়টি আমরা না বললেই চলে না, সেটি হলো তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে যখন মিটিং হয়েছিল। He searched for the truth in as বছরের তার সাথে সংস্পর্শে আসার পর রামকৃষ্ণ পরমহংসদেব তাকে স্বামীজি উপাধি স্থাপন করেছিলেন। এবং স্বামীজি রামকৃষ্ণ পরমহংসদেব যখন এই ধরাধাম থেকে পরলোক গমনে যাত্রা করেন, স্বামী বিবেকানন্দকে একটি গুরু দায়িত্ব পালন করে গেছিল যে একটি বটবৃক্ষের মতন হয়ে নিজেকে প্রমাণ করো। এবং তার 2 বছরের মধ্যেই তিনি সারা ভারতবর্ষ, তার মানে বিবেকানন্দের এই রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর 2 বছর পর তিনি সারা ভারতবর্ষ ভ্রমণে বেরোন এবং একটি সময় রামকৃষ্ণ মিশন স্থাপন করে, এবং যেটি সারা বিশ্বে এখন বিখ্যাততম একটি ইনস্টিটিউট হিসাবে চর্চিত হয়। এবং তিনি স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে আমেরিকায় ধর্ম সভায় যখন তিনি তার ভারতীয় ধর্ম সাহিত্যকে তুলে ধরেন, তারপর থেকে সারা বিশ্বে তিনি বিখ্যাত একটি চরিত্র হিসাবে স্থাপন লাভ করেন। তো আমরা তার আর্লি লাইফে এই অল্প বিস্তরই একটু আলোচনা না করলে আমাদের মূল আলোচনায় ফিরতে পারবো না। কিন্তু স্বামী বিবেকানন্দকে নিয়ে কি বলবো না, তিনি কোন ধারে কোন কোন ক্ষেত্রে তিনি তার প্রভাবটা রেখে যাননি, তার মধ্যে একটি বড় জায়গা তিনি নিজেকে ব্যক্ত করার চেষ্টা করছেন, সেটি হলো ওমেন এডুকেশন। স্বামী বিবেকানন্দ তিনি নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ করেননি, করেও দেখেননি। তিনি যেটিকে গুরুত্ব দিয়েছিলেন সেটি ছিল আত্মা, যেটিকে আমরা ইংরেজিতে বলি সোল। He suggested not thinking that there are men and women, but only that there are human beings. তিনি মেন ওমেন হিসাবে পৃথকীকরণ করেননি, ডিফারেন্সিয়েট করেননি। তিনি একটি নারী বা একটি পুরুষকে অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ হিউম্যান ফিগার হিসাবে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে। To make a beginning with women education, his argument centered
on chastity because it is the heritage of woman, Hindu woman. When we look back into the past, we found the glory of women, Sati, Savitri, Maitri, Gargi, are known to us as a nature of purity and chastity. In the Vedic age, we found women belonged to an uplift social status. মানে আমরা যদি বৈদিক ইতিহাস ঘাটাঘাটি করি তখন নারীদের যে আপলিফট স্ট্যাটাস ছিল সেটি ভীষণ গ্লোরিয়াস। বাট দ্য বিগিনিং অফ দ্য মিডাইভাল এজ টু দ্য কলোনিয়াল এরা উই ফাউন্ড ওমেন আর ডমিনেটেড অ্যান্ড এক্সপ্লয়েটেড বাই দ্য সোসাইটি। আজকে আমাদের এখন আমরা যেই যুগে বাস করছি সেটিকে আমরা কলিযুগ বলে থাকি। এখানে এই যুগ বা মেডাইভাল টাইম থেকে, মধ্যযুগ থেকে নারীদের প্রতি যে এক্সপ্লয়টেশন, ডমিনেন্স একটা প্রাধান্য বিস্তার করছিল সেটির শিকার হচ্ছে। তো স্বামীজি এই জায়গাটা ফিল করেছিলেন। বিফোর স্বামীজি, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ওয়ার অলসো এনগেজড ফর দ্য সার্ভিস অফ ওমেন। আমরা খুব ভালো করেই জানি রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথা এবং বিদ্যাসাগরের সহযোগিতায় সতীদাহ প্রথা, বিদ্যাসাগর নিজে বিধবা বিবাহ আইন প্রচলন করেন। এইভাবে যে নারী উন্নতি বা নারী জাতিকে উন্নতি ঘটানোর জন্য রাজা রামমোহন রায় যেমন বিখ্যাত ছিলেন, বিবেকানন্দও বিখ্যাত ছিলেন এবং স্বামীজি তাদের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেছিলেন। They interdicted the burning of the chaste wife on the funeral pile for her husband. মানে জীবন্ত চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে মারা, এর থেকে ঘৃণ্য এই ভাবনা মানে এখন মডার্ন যুগে আমরা এটা ভাবতেই পারি না, কিন্তু এরকম একটা ঘৃণ্য, হীনাস, জঘন্য একটা কাজ আমাদের ভারতবর্ষে হয়ে এসেছিল। আমরা ভাবতেই পারি না আজকে সমাজে দাঁড়িয়ে। চাইল্ড ম্যারেজ অ্যান্ড পলিগ্যামি অ্যান্ড সো অন। But Swamiji was the man of different pile. The main objectives of his scheme of women education was to make them strong. তিনি বলেছিলেন নারী জাতিকে আরো দৃঢ় হতে হবে, ফিয়ারলেস, ভয় পেলে চলবে না, and conscious of their chastity and dignity. অবশ্যই তার চরিত্র এবং চারিত্রিকগত দৃঢ়তা নিয়ে এগিয়ে আসতে হবে। Women must be put in a position so that they could solve their problems in their own way. Swami Vivekananda defended the marginalization of women. অবশ্যই মানে আমাদের এখন বর্তমান সমাজে যে নারীদের প্রতি যে অবজ্ঞা করার চেষ্টা হয়, কিন্তু এখন আমরা যেহেতু সোসাইটি অনেকটা শিক্ষিত হয়েছে, অনেকটা এগিয়ে এসেছে, টেকনোলজি সাউন্ড হয়েছে, নারীদেরকেও সেই মাত্রায় নিজেদেরকেও একটুখানি এগিয়ে আসতে হচ্ছে এবং তারা এগিয়েও আসছে, যেটি আমাদের বর্তমান সমাজে ভীষণ রিমার্কেবল একটা বিষয়। আমি আমার বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ দেবো এই প্রসঙ্গে। আমার বিশ্ববিদ্যালয়ে এখন 6তম ব্যাচ চলছে। গত 5খানা ব্যাচে ফার্স্ট ক্লাস ফার্স্টের মধ্যে তিনটে বছরই মেয়েরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। তার মধ্যে 2জন আমার আন্ডারে ডিসার্টেশন করেছে এবং তারা ভীষণ রকম ভাবে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করেছে এবং চেষ্টা করেওছে তারা পড়াশোনায় কতটা সাবলীল এবং কতটা এনকারেজড। এবং এমন একটা বছর আমি পেয়েছি যেই বছরে আমার টোটাল 30 জন স্টুডেন্টের মধ্যে 27 জন মেয়ে স্টুডেন্ট। তাহলে এই জায়গায় আমি আজকে যদি এটার এক্সাম্পল দিয়ে বলি তাহলে আমি কি বলবো নারী শিক্ষাটা পিছিয়ে? একদমই নয়, ভীষণ রকম ভাবে তারা অংশগ্রহণ করছে। এবং আমার বিশ্ববিদ্যালয়টি একটি পিছিয়ে পড়া জেলার মধ্যে অবস্থিত, বাঁকুড়া। এটিকে জঙ্গলমহলের একটি ডিস্ট্রিক্ট হিসাবে চিহ্নিত করা হয়। সেই রকম একটি জায়গায় আমার একটি বছরে একটি সেমিস্টার মানে একটি বছরে একটি ছাত্রছাত্রী পেয়েছি 30 জনের মধ্যে 26 থেকে 27 জন মেয়ে স্টুডেন্ট। আমি এটি সব জায়গায় গর্বের সাথে বলি যে আমার বিশ্ববিদ্যালয়ে একটা এক্সাম্পল যেখানে মেয়েদের শিক্ষার কতটা অগ্রগতি হচ্ছে। এবং যদি আমি ওভারঅল স্টুডেন্ট এনরোলমেন্ট দেখি সেখানেও আমি পাবো
স্টুডেন্টের থেকে কোনো অংশে, মানে ছেলে স্টুডেন্টের থেকে কোনো অংশে মেয়েরা পিছিয়ে নেই। তো যাই হোক, স্বামী বিবেকানন্দর ধ্যান ধারণায়, তার ধর্ম সাহিত্যের প্রতি এতটাই আবেগপ্রবণ হয়েছিলেন এবং এতটাই নিজেকে নিমজ্জিত করেছিলেন, সিস্টার নিবেদিতা মার্গারেট নোবেল, যার আসল নাম ছিল, বা তিনি যখন সিস্টার হন বা তিনি যখন আমাদের হিন্দু শাস্ত্রে দীক্ষিত হন, তখন স্বামীজি তাকে সিস্টার নিবেদিতা বলে ডাকতেন। তিনি ছিলেন একটা জলজান্ত এক্সাম্পল, যে একটি শিক্ষিত মেয়ে ধর্মের টানে এবং একটি ব্যক্তির চরিত্রের টানে কতটা অনুপ্রাণিত হতে পারলে তার তার খ্রিশ্চানিটি ছেড়ে দিয়ে আমাদের হিন্দুত্ব ধর্ম গ্রহণ করে আমাদের ভারতীয় ঐতিহ্যে তিনি তার নিজেকে স্থান করে নিয়েছিলেন। তো এটি হচ্ছে বড় এক্সাম্পল যে স্বামী বিবেকানন্দ তার নারী শিক্ষার প্রতি কতটা অনুপ্রাণিত ছিল। সিস্টার নিবেদিতা, যিনি 1867 সালের 28 অক্টোবর জন্মগ্রহণ করেন এবং 13 অক্টোবর 1911 খ্রিস্টাব্দে মারা যান। আমি নেক্সট স্লাইডে আসছি। স্বামী বিবেকানন্দের কারিকুলাম ফর ওমেন এডুকেশন, তিনি কারিকুলামের ক্ষেত্রে, ওমেন এডুকেশনের কারিকুলামের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো হাইলাইট করতে চেয়েছিলেন। হি অ্যারেঞ্জড এ ডিফারেন্ট কারিকুলাম হুইচ ইনক্লুডস moral value, নৈতিক মূল্যবোধ, লিটারেচার অ্যান্ড সংস্কৃত, গ্রামার, ক্রাফট অ্যান্ড কুকিং, হোম সায়েন্স অ্যালং উইথ ওয়ার্শিপ অ্যান্ড মেডিটেশন। এই বিষয়গুলো, এই জায়গাগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। মেইন অবজেক্টিভ অফ এডুকেশন তার মতে আর ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার বিল্ডিং। ম্যান মেকিং এবং ক্যারেক্টার বিল্ডিং ওয়ান অফ হিজ remarkable place. How one should build one's character, how one should build his man-making developmental aspect. আমরা সবাই স্টুডেন্ট লাইফ থেকে একটু 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 করে বার্ধক্যের দিকে এগোচ্ছি এবং আমাদের নিজেদের চরিত্র, আমাদের নিজেদের মূল্যবোধ, ভাবনা চিন্তা কতটা উন্নীত করতে পারছি, সেটারই কিন্তু প্রমাণটা ম্যান মেকিং অ্যান্ড ক্যারেক্টার ডেভেলপমেন্টের মধ্যে থেকে প্রকাশটা পায়। There is no different in case of women education. ঠিক একই জিনিস মেয়েদের ক্ষেত্রেও কোনো ডিফারেন্স নেই। স্বামীজি ইনস্ট্রাক্টেড টু বিল্ড স্কুলস ইন রুরাল এরিয়াস। তিনি গ্রাম্য অঞ্চলে স্কুল তৈরি করার জন্য ভীষণ জোর দিয়েছিলেন। He formed devoted nuns who were engaged to teach them. তিনি সন্ন্যাসিনীদেরকে তৈরি করতেন যারা শিক্ষিত বা শিক্ষা দেবে ছাত্রছাত্রীদেরকে। স্বামীজি ইনস্ট্রাক্টেড দ্যাট বিং এডুকেটেড ওম্যান শুড নট ইমিটেট ম্যান। একটি শিক্ষিত মেয়ে কখনো একটা অন্য পুরুষকে বা শিক্ষিত পুরুষকে আমি নকল বা অনুসরণ করব না। ইনস্টেড অফ দ্যাট, থ্রু দিস এডুকেশন বাই ওম্যান, থ্রু দিস এডুকেশন দে উড বি মডার্ন সতী। তারা আধুনিক যুগের সতী হবেন, সাবিত্রী হবেন, মৈত্রী হবে, গার্গী হবে। এরা এক একজন এই ফিগারে নিজেদেরকে উন্নীত করবে। ইন দিস পারপাস স্বামীজি এস্টাবলিশড সারদা মঠ। ঠিক এই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি সারদা মঠ স্থাপন করেছিলেন। হি ওয়ান্টেড ওম্যান আর টু বি মা সারদা। তিনি মা সারদারকে এতটাই শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, মা সারদার মতন নারীদেরকেও হতে বলতেন। ওয়ান্স মা সারদা সেড দ্যাট এক্সাম্পল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাডভাইস। অবভিয়াসলি আমরা খুব উদাহরণ দিয়ে পড়ানোর চেষ্টা করি, ছাত্রছাত্রীরা ভীষণ ভালো করে সাবলীল ভাবে সেটাকে বুঝতে পারবে। এবং তিনি বলতেন, সারদা মা বলতেন যে এক্সাম্পলস আর মোর ইম্পর্টেন্ট দ্যান অ্যাডভাইস। কোনো উপদেশ দেওয়ার বদলে এক্সাম্পল দিয়ে বলো, সেটা খুব ইম্পর্টেন্ট। হুইচ শি শোড থ্রু আউট হার লাইফ। সারদা মা তিনি তার সারা জীবনে সেই জিনিসটি বহন করেছিলেন। আমি নেক্সট স্লাইডে 2011 পর্যন্ত, 1951 থেকে শুরু করে 2011 পর্যন্ত একটা
রেটিং আমি পেয়েছি, এটা অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে, যে ওমেন এডুকেশন ইন ইন্ডিয়া বর্তমানে র্যাপিডলি এক্সটেন্ড করছে এবং কতটা গ্রোথ হয়েছে। 1991 খ্রিস্টাব্দে যদি আমরা দেখি, 1991 সালে পার্সনস টোটাল ফিগার 18.33, মেল ফিগার ছিল 27.16 এবং ওমেন ছিল 8.86। যদি আমি 2011 মাত্রায় দেখি, মেল ছিল 82.14 এবং ফিমেল ফিগার 65.46। তাহলে 1951 সালে ছিল 8.86, মানে রাউন্ড আপ 9। সেখান থেকে বিগত 60 বছর 65% এসে দাঁড়িয়েছে। এবং 2021 বছরটা আমি এখনো পর্যন্ত সেরকম অর্থে পাইনি, যদিও বা আমরা এখন হিসাব করি, সেটা নিয়ার অ্যাবাউট 80% ক্রস করেছে আই সাপোজ। সো এবং এটাই কিন্তু প্রমাণ করে যে ওমেন এডুকেশনের বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে, বর্তমান রেসপেক্টে, বর্তমান সোসাইটিতে কতটা গ্রোথ হয়েছে। নেক্সট স্লাইড আমি একটুখানি বলার চেষ্টা করেছি যে স্বামীজি's education in present relevance. The 81 report of the Committee on Value-Based Education of 1990, 1919 খ্রিস্টাব্দে ভ্যালু বেসড এডুকেশন কমিটিতে 81টা রিপোর্ট হাইলাইটেড দ্যাট নিড টু ইনকালকুলেট দ্য প্রিন্সিপালস অফ ট্রুথ, righteous conduct, peace, love and non-violence, which are the religious values propagated by Swamiji. স্বামীজির তার ধর্মীয় মূল্যবোধের ভাবনা চিন্তা তিনি এটার মধ্যে, এই কমিশনের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছে। The development agenda of the 20th century also acknowledge education as the key to women's empowerment. For the same reason as Swamiji foresaw in the 19th century. 1900 দশকে স্বামীজি যেই ভাবনা চিন্তা, যেই চিন্তাধারা বহন করেছিল, সেটা 21 দশকে ভীষণ রকম ভাবে হাইলাইট হয়েছে এবং ভীষণ রকম ভাবে আপলিফটেড হয়েছে। The Millennium Development Goals envisages the education of women increases their productivity, rising output and reducing poverty. It promotes gender equality within households and removes constraints of women's decisions making, which parallel quoted by Swami Vivekananda in the 19th century itself. কনক্লুশনে আমি যেটা বলার চেষ্টা করেছি, স্বামীজি তিনি ভারতীয় শিক্ষা চেতনায়, ভারতীয় শিক্ষা দর্শনে ওমেন এডুকেশনটাকে কতটা ফরওয়ার্ড করার চেষ্টা করেছেন, কতটা এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন, সেটি বলেছেন। According to him, there is no chance for welfare of the world unless the condition of women is improved. It is very much right. যদি না নারী জাতির, নারী সমাজের উন্নতি ঘটে ততদিনে, অন্যথায় সোসাইটি, সমাজ, জাতি কোনোটাই উন্নতি ঘটবে না। It is one of the foremost concerns of the government of India as well as of the society at large. Swami Vivekananda's vision of women education and today's mission of eradicating gender gap in literacy rate both indicate one goal, that is progress of women and thereby the progress of entire nation. এবং স্বামীজির বিখ্যাত একটি বক্তব্যের মধ্যে দিয়ে তো আমরা পাই, arise out and stop not till the goal is reached. যতক্ষণ না তুমি তোমার লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ থামো না। এবং আমি আমার বক্তব্যের মধ্যে দিয়ে আমি স্বামীজির নিজের কথায় কতগুলো আমি কোটেশনটা এখানে বর্ণনা বা একটুখানি বলছি, এটি আমি স্লাইডের মধ্যে দিতে পারিনি কিছু সময়ের অভাবে।
তিনি বলছেন educate your women first and leave them to themselves, then they will tell you what reforms are necessary for them. নারী জাতিকে শিক্ষিত করো এবং তারপর ছেড়ে দাও, তারাই বলে দেবে সোসাইটি বা সোশ্যাল আসপেক্ট বা ফ্যামিলি কি করে রিফর্ম করতে হয়। তিনি অন্য জায়গায় আবার বলছেন, ইন দিস মডার্ন ডেজ দেয়ার ইজ এ গ্রেটার ইম্পেটুয়াস টুয়ার্ডস হায়ার এডুকেশন অন দ্য ইউরোপিয়ান লাইন্স, and the trend of opinion is strong towards women getting this higher education. Of course, there are some people in India who do not want it, but those who do want it carried the day. It is a strange fact that Oxford and Cambridge University are closed to women today. So are Harvard and Yale, but Calcutta University opened its door to women more than 20 years ago. এটা তার সময়ের কিন্তু তিনি যখন 19th সেঞ্চুরির কথা বা তিনি সেই সময়ের কথা বলছেন যে অক্সফোর্ড এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি ইভেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে মেয়েদের এনরোলমেন্টটা ছিল না বললেই চলে, কিন্তু তখনকার ক্যালকাটা ইউনিভার্সিটিতে মেয়েদের জন্য পড়াশোনার দরজা তার 20 বছর আগের থেকে খুলে গেছিল। I remember that year I graduated, several girls came out and graduated the same standard, the same course, the same in everything as the boys, and they did very well indeed. তিনি তার বক্তব্যের আরেকটি জায়গায় বলছেন, I should never much like our women to have our intellectuality, but not if it must be at the cost of purity. I admire you for all that you know, but I dislike the way that you cover what is bad with roses and call it good. তিনি তার আরো বক্তব্যের মধ্যে আরেকটা জায়গায় বলছেন, to make a beginning in women's education, our Hindu women easily understand what chastity means. তিনি চারিত্রিকগত দৃঢ়তার উপর ভীষণ জোর দিয়েছিলেন, because it is their heritage. Now, first of all, intensify the ideal within them above everything else, so that they may develop a strong character by force of their stages. তিনি তার বক্তব্যের আরেকটি অংশ আমি এটা বলেই শেষ করব। তিনি বলছেন, women must be put in a position to solve their own problems. নারীদেরকে নিজেদের প্রবলেম নিজেদেরকে সর্ট আউট করতে হবে। No one can or ought to do of this then. And our Indian women are as capable of doing it as any in the world. এবং আমাদের ভারতীয় নারীরা এই বিষয়গুলোর দিক থেকে ভীষণ রকম ভাবে দক্ষ এবং কেপেবল। তো শেষে আমি যেটা বলবো যে বর্তমান সমাজে নারী শিক্ষার অগ্রগতি ভীষণ রকম ভাবে অগ্রমুখিতা এবং ভীষণ রকম ভাবে এগিয়ে আসছে। যে কোনো লেভেলে, আমরা প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে হায়ার এডুকেশনে সব জায়গাতেই নারীদের কন্ট্রিবিউশন রিমার্কেবল, অ্যাটলিস্ট ইন মাই আইস। আমি আমার দৃষ্টি দিয়ে দেখছি, আমি নারী জাতিদের উন্নতি চারিদিক থেকেই দেখতে পাচ্ছি। তারা সর্বদাই অংশগ্রহণ করছে, তারা ডিস্টেন্স এডুকেশনে পড়ছে, তারা রেগুলার মোডে পড়াশোনা করছে, তারা বিএড করছে, এমনকি হায়ার এডুকেশন এমফিল পিএইচডিতেও নারীদের এনরোলমেন্ট মানে দেখার মতো, ঈর্ষান্বিত। এবং এই একটি জায়গা থেকে আমি নিজেকে খুব লাকি ফিল করি যে এরকম একটি রকম জায়গায় আমরা পেয়ে এসেছি। Thank you for patient hearing and my best regards for my side. Over to you, Joyita.
থ্যাংক ইউ দাদা, তোমাকে আরেকবার ধন্যবাদ। আমাদের কলেজে প্লাস তোমার স্টুডেন্টরাও রয়েছে এরকম একটা প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য। আমি এতটাও আশা করিনি। যাই হোক, খুব ভালো লাগলো শুনে। আশা করছি না, আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্টেরই ভালো লেগেছে।